ভুগতে থাকুক না কেন, সেই রোগের কারণে রোগীর মধ্যে থেকে কি ধরনের প্রতিক্রিয়া প্রকাশ পাচ্ছে, কি ধরনের ভাবনা চিন্তা তার মনের মধ্যে চলছে, কি ধরনের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা না লাগা, কি ধরনের মন মানসিকতার প্রকাশ পাচ্ছে, সেই বিষয় ও বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা একটি সদৃশ ঔষধ নির্বাচন করতে চেষ্টা করি। এই জন্যে রোগীর চিকিৎসা করা অপেক্ষাকৃত সুবিধা, যদি রোগীকে আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারি। ঠিক তেমনি রোগের মধ্যে কিছু বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ বর্তমান থাকে, যে লক্ষণগুলো আমাদের একটি সদৃশ ওষুধের দিকে ধাবিত করে। দৈহিকভাবে কিছু বৈশিষ্ট্যপূর্ণ নির্দেশক লক্ষণ পাওয়া যায়, যে লক্ষণগুলো সাধারণত মোডালিটির ভিত্তিতে পাওয়া যায়। অর্থাৎ হ্রাস বৃদ্ধি। সেই হ্রাস বৃদ্ধির মধ্যে রয়েছে আপনার দিনে বেশি না রাতে বেশি, রাতে হলে রাতের কোন সময়ে বেশি, দিনে হলে দিনের কোন ভাগে বেশি, ঠান্ডা গরমে কিসে বেশি হয়, চাপে হ্রাস বৃদ্ধি, আপনার ঋতুভেদে কোন ঋতুতে আপনার এই সমস্যার হ্রাস বৃদ্ধি হয়, মানে বেড়ে যায় কমে যায়। রোগ যে রোগী হোক না কেন এবং যে রোগের দ্বারাই রোগী ভুগতে থাকুক না কেন, সেই রোগের মধ্যে কিছু হ্রাস বৃদ্ধি থাকে মডালিটি। ঠান্ডাতে আরাম, গরমে বৃদ্ধি, গরমে আরাম, ঠান্ডায় বৃদ্ধি, রাতে বৃদ্ধি, দিনে কম, দিনে বৃদ্ধি, রাতে কম, রাতের মধ্যে কোনো একটা সময়ে বাড়া কমা হয়, দিনের মধ্যে কোনো একটা সময়ে বাড়া কমা হয়। আপনার এই মানে এমন অনেক কিছু খাবার রয়েছে যে খাবারের প্রতি অনেক বেশি সংবেদনশীল থাকে, যে খাবারের মধ্যে থেকে বাড়া কমা হয়। এই রকম ফিজিক্যাল সিমটমসের মধ্য থেকে যেখানে স্পষ্টভাবে মোডালিটি থাকে, সেই মোডালিটির মধ্যে আমরা কিছু নির্দেশক লক্ষণ পাই। সেই নির্দেশক লক্ষণগুলো আমাদের সিমিলিমাম ওষুধের দিকে ধাবিত করে, কিন্তু ফাইনালটা করতে হয় মানসিক লক্ষণের ভিত্তিতে। তো সেরকম ভাবে একটি অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ, লক্ষণ রয়েছে, যে লক্ষণের ভিত্তিতে আমরা সাধারণত একটি মেডিসিন ব্যবহার করে থাকি, মাত্র একটি মেডিসিন ব্যবহার করে থাকি। আজকে সেইখানে আমরা আরো কয়েকটি মেডিসিন শেখাশেখি করব, যার দ্বারা রুগী, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে রুগী সাধারণত রাত্রিবেলাতে বেশি কষ্ট পায়। বিশেষ করে দীর্ঘস্থায়ী রোগে ভুগতে থাকা রুগীরা যখন শারীরিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এবং রুগীর পরিস্থিতি অনেক বেশি জটিল হয়ে যায় এবং বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে যেখানে ভালোর দিকে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, ভালোর দিকে কোনো সাড়া দিচ্ছে না, সেই সময়ে রুগীগুলো বেশিরভাগটাই দেখবেন দিন অপেক্ষা রাত্রিতে অধিকতর খারাপ হয়ে যায়, দিন অপেক্ষাকৃত ভালো থাকে। এটা হচ্ছে একটা স্পষ্ট মডালিটি। এর ভিত্তিতে আমরা কোন ওষুধ ব্যবহার করতে পারি। রাত্রিবেলায় বৃদ্ধি, দিনের বেলায় ভালো থাকে। কোন ওষুধ আমরা ব্যবহার করে থাকি সাধারণত, যে কোনো রোগ হোক না কেন, সে জ্বর হোক, মাথা ব্যথা হোক, শ্বাসকষ্ট হোক, পেট ব্যথা হোক, হাঁপানি হোক, পেটের ব্যথা হোক, যে কোনো সমস্যা হোক না কেন, যে কোনো ব্যথা যন্ত্রণা হতে পারে, তা রাত্রিবেলায় সন্ধ্যা থেকে বৃদ্ধি হয়ে সারা রাত থাকে, সকালে কমে যায়। সন্ধ্যাবেলায় শুরু হয়ে সকালে কমে যায়। সেই ঔষধটি সাধারণত এই রকমের মডালিটি স্পষ্ট থাকলে
আমরা সেখানে ব্যবহার করে থাকি ডাক্তার বিমান পাল, সিপিলিনাম, মিদনাপুর। থ্যাংক ইউ। মেদিনীপুর। মেদিনীপুর মেদিনীপুর হচ্ছে আপনার পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর। আপনি কোন মেদিনীপুরে থাকেন? মেডো। ভুল হচ্ছে ডাক্তার খন্দকার, এমডি এ আহাদ, ভুল হচ্ছে। রাত্রিবেলায় বৃদ্ধি, দিনের বেলায় কম, সিফিলিনাম। দিনের বেলায় বৃদ্ধি, রাত্রিবেলাতে ভালো থাকে, মেডুরিনাম। মেডুরিনাম। তা চলুন আজকে আমি একটি জিনিস দেখাচ্ছি, বিষয়টি দেখেন, খুব গুরুত্বপূর্ণ, হোমিওপ্যাথি চিকিৎসকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জেনারেল অধ্যায়ে আপনারা যাবেন, সেখানে গিয়ে দেখবেন ওয়েস্ট, পূর্ব, আপনার পশ্চিম মেদিনীপুর। আগামী রবিবারে আমি মেদিনীপুরে আসছি। মার্শাল, ঠিক, ডাক্তার সরোয়ার জাহান মার্শাল আরেকটি মেডিসিন আসলো। আগামী রবিবার মেদিনীপুরে আসবো একটু দরকারে। জেনারেল ইভিনিং সানসেট আফটার। জেনারেলস ইভিনিং সানসেট আফটার অর্থাৎ সন্ধ্যাবেলায় সূর্য ডোবার পর বৃদ্ধি। সন্ধ্যাবেলায় সূর্য ডোবার পর বৃদ্ধি। তারপরে কি আছে? জেনারেলস ইভিনিং সানসেট আনটিল সানরাইজ। সূর্য অস্ত যাবার পর, সূর্য উদয় হওয়া পর্যন্ত বৃদ্ধি থাকে। এই দুটো সিমটম একত্রে করলে, আবার বলছে সিমটম দুটো, জেনারেলস ইভিনিং সানসেট আফটার, জেনারেলস ইভিনিং সানসেট আনটিল সানরাইজ। এই দুটো রুব্রিক একত্র করলে আমাদের কাছে মেডিসিন আসে মাত্র 4টি। অর্থাৎ রাত্রিবেলাতে বৃদ্ধির প্রতি তীব্র প্রবণতা থাকে এই 4টে মেডিসিনের মধ্যে। আরেকটি মেডিসিন রয়েছে, সেটা হলো কলচিকাম। তো আমি 4টি মেডিসিন সম্বন্ধে আজ একটু আলোচনা করব। 4টি মেডিসিন হচ্ছে কি? অরামমেট, মার্শাল, ফাইটোলক্কা, সিপিলিনাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 4টি মেডিসিন নাইট অ্যাগ্রাভেশনের জন্য। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অরামমেট, মার্শাল, ফাইটোলক্কা, সিপিলিনাম, 4টি। এই 4টে মেডিসিনকে আমরা কিভাবে চিনব? অ্যাট এ গ্ল্যান্স আমরা কিভাবে চিনব, কিভাবে বুঝবো এদেরকে? তো আমরা এই পর্যন্ত এলাম। এই পর্যন্ত আসার পরে আমরা কি দেখে এই মেডিসিন গুলোকে পৃথক করব? চলুন আমরা এক এক করে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করি। প্রথম হচ্ছে অরামমেট। প্রথম মেডিসিন হলো অরামমেট। অরামমেটের কিছু বৈশিষ্ট্য থাকে। আমরা কি বলেছি? অসুস্থ অবস্থায় ব্যক্তির মন মানসিকতা, তার মেজাজ, তার চিন্তা ভাবনা, তার আচার ব্যবহার, তার রাগ, তার মন মানসিকতা, তার ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা না লাগা, কিভাবে সে এখন সময়গুলো পার করছে, এই সমস্ত বিষয়ের দিকে আমাদের নজর দিতে হবে। কেননা প্রতিটা মানুষ সুস্থ অবস্থায় এই পর্যায়গুলোর মধ্যে দিয়ে প্রতিনিয়ত জীবন অতিবাহিত করে থাকে। তো এই পর্যায়গুলোর মধ্যে কি ধরনের পরিবর্তনশীলতা প্রকাশ পেয়েছে, সেই জায়গাগুলোকে আমাদের
খেয়াল করতে হবে এবং সেইখানে ব্যক্তির মন মানসিকতার মধ্যে পরিবর্তনশীলতা লক্ষ্য করতে পারবো, যেটাকে আমরা প্রতিক্রিয়া বলছি। এই প্রতিক্রিয়া হলো অ্যাডাপ্টেশনের একটি বহিঃপ্রকাশ। কেস টেকিং এর সময় এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব নিখুঁতভাবে আপনাকে পর্যবেক্ষণ করে এগুলো আপনার সংগ্রহ করতে হবে। তো অরামমেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? অরামমেট হচ্ছে প্রচন্ড বিষণ্ণ। অবজারভেশনে আমরা যেটা দেখতে পাবো তা হলো অরামমেট হলো প্রচন্ড বিষণ্ণ। একদিকে সে প্রচন্ড বিষণ্ণ হতাশ, আর একদিকে হচ্ছে সে প্রচুর প্রশ্ন করে, প্রচুর প্রশ্ন করে, উত্তরের অপেক্ষা না করে একটার পর একটা প্রশ্ন করে চলে এবং দ্রুত কথা বলে। দ্রুত কথা বলে একদিকে হলো বিষণ্ণতা, তাহলে বিষণ্ণতার সঙ্গে রুগী দ্রুত কথা বলছে। এই দ্রুত কথা বলার সাথে সাথে সে প্রচুর প্রশ্ন করে এবং প্রশ্ন করার সাথে সাথে উত্তরের অপেক্ষা না করে সে প্রশ্ন করতেই থাকে। এগুলোর সঙ্গে রুগী একদম হতাশ হয়ে যায়। সে জীবনের আর আলো দেখতে পায় না, জীবনে আলো দেখতে পায় না। আত্মহত্যার চিন্তা ভাবনা করে, মরে যেতে চায়। কেন? সে নিজেকে আর ভালোবাসে না, নিজের জীবনকে ভালোবাসে না। সে আত্মহত্যা করতে চায়, মরে যেতে চায়, চলে যেতে চায়। একটি মানুষ তো অত সহজে মরতে চায় না। সবাই বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে, বাঁচার জন্য রাত দিন লড়াই করছে, অথচ এই ব্যক্তি মরে যেতে চায়। এখন মরার চিন্তা ভাবনা করলে সে খুব আনন্দ পায়, মরার চিন্তা ভাবনা করলে মনে খুব আনন্দ পায়। চিন্তা করে দেখেন কি পিকুলিয়ার আনকমন সিম্পটম। এইগুলোর সঙ্গে সে আবার হাসে, হেসে হেসে কথা বলে। বিষণ্ণতা, আবার হেসে হেসে কথা বলছে। সে কেন মরে যেতে চায়? বিষয়টা হচ্ছে সে জীবনে যেটা চেয়েছিল সেই জিনিসটা যখন না পায় তখন সে হতাশ হয়ে যায়। সে জীবনে যা চেয়েছিল সেই জিনিসটা যখন না পায় তখন সে হতাশ হয়ে যায়। তার চাওয়া পাওয়ার ঘাটতি থেকে যায় এবং সে চাওয়া পাওয়া, তার চাওয়া পাওয়া হচ্ছে চূড়ান্ত চাওয়া পাওয়া, অতি প্রবল চাওয়া পাওয়া, যা পেতে সে বাধ্য, তাকে পেতেই হবে। এতটাই প্রবল আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা যখন অসম্পূর্ণ থেকে যায় তখন সে আর বেঁচে থাকতে চায় না, তখন সে মরে যেতে চায়। তার চাওয়া পাওয়া কি? স্ট্রং সেন্স অফ অনার, স্ট্রং সেন্স অফ অনার। সে সম্মান পেতে চায়, অনার পেতে চায়। তো অনার পেতে গেলে কি আর এমনি এমনি অনার পাওয়া যায়? অনার পেতে গেলে তাকে প্রচুর পরিশ্রম করতে হয়। একটা পালক যখন তার মাথায়, তার পাগড়িতে যখন একটা পালক যুক্ত হবে, তার কাঁধে যখন একটি স্টার যুক্ত করা হবে, সেগুলো এমনি এমনি হয় না। অনার সবসময় প্রচন্ড পরিশ্রম করে অর্জন করতে হয়। আর যে অনার পেতে চায় সে কখনো কারোর কাছে মাথা নত করতে পছন্দ করে না এবং মাথা নত করতে চায় না। তাহলে কি অদম্য প্রচেষ্টার ফলে সে অনার অর্জন করতে চায়। তাহলে সে কি করছে? প্রচুর কর্মঠ, প্রচুর পরিশ্রমী। গাফিলতি কাকে বলে সে জানে না। এত পরিশ্রম, এত কঠোর পরিশ্রম করার পরেও যখন সে তার আকাঙ্ক্ষা অনুযায়ী সমাজে সম্মান পায় না, গুরুত্ব পায় না, মূল্য পায় না, যে জিনিস তাকে বাঁচিয়ে রাখার উৎসাহ দেয় সেই জিনিস যখন না পায় তখন সে মনে করে যে নিশ্চয় সে তার কাজের মধ্যে, কর্তব্যের মধ্যে গাফিলতি করেছে।
অবহেলা করেছে। অতএব এখন এই ব্যর্থতার জন্য সে নিজেই দায়ী। সে অপর কাউকে দোষারোপ করে না, নিজেকে দোষারোপ করে, নিজেকে ধিক্কার দেয়, নিজেকে তিরস্কার করে। আমাদের প্রতিটা মানুষের একটা স্বভাব রয়েছে, আমি ভুল করলেও সেই ভুলের দায় নিজে স্বীকার না করে অপরের ঘাড়ে চাপিয়ে দিই, যে ওর কারণে এই ভুলটা হয়েছে, ওর কারণে এই সমস্যাটা হয়েছে। নিজের উপরে কখনো ভুল স্বীকার করি না। কিন্তু অরামনেট কখনোই সামনের কোনো ব্যক্তির উপরে দোষারোপ চাপায় না। মনে রাখতে হবে, কত বড় আনকমন পিকুলিয়ার চরিত্র এগুলো। যখন সে সফলকামী না হয়, তখন সে হতাশ হয়ে যায় যে সব মানুষ এখন তাকে অবিশ্বাস করতে শুরু করেছে, তাকে আর কেউ ভালোবাসে না, তাকে আর কেউ গুরুত্ব দেয় না, তাকে আর কেউ পছন্দ করে না। অতএব তার আর কোনো মূল্য নেই, কোনো গুরুত্ব নেই। এই গুরুত্ব, মূল্য, ভালোবাসা, সম্মান, এগুলোর উপরেই তো তার বেঁচে থাকা। আর সেইগুলো যখন না পায়, তখন তার বেঁচে থাকার সার্থকতা খুঁজে পায় না, যার জন্য সে আর কাউকে মুখ দেখাতে চায় না এবং কঠিন বিষণ্ণতার মধ্যে চলে যায়। সে আর কোনো কিছুতে আনন্দ খুঁজে পায় না, উৎসাহ খুঁজে পায় না, তার ভালো লাগা খুঁজে পায় না, কোনো কিছুতেই না। তখন সে মনে করে যে এই জীবন রাখার থেকে না রাখাই ভালো, এই জীবন এখন ফালতু একদম, একে শেষ করে দেওয়াই ভালো। তখন সে আত্মহত্যা করতে চায়। ভালো করে বুঝুন, তখন সে আত্মহত্যা করতে যায়। এখন আপনাদের কাছে একজন ব্যক্তি এলো, যে ব্যক্তি এখন বলছে যে যন্ত্রণার কারণে আমি আত্মহত্যা করতে চাই। তার স্ত্রী বলছে বা তার পরিবারের লোকজন বলছে যে সে ইতিমধ্যে ২-৩ বার চেষ্টা করেছে আত্মহত্যা করার জন্য, কিন্তু প্রত্যেকবার সে ধরা পড়ে গেছে, যার জন্য সে আত্মহত্যা করতে সক্ষম হয়নি। এখন আপনি বলছেন আত্মহত্যা করতে ইচ্ছা করে, আত্মহত্যা করতে চায়, অতএব একে আমি অরামনেট দিয়ে দেব। কিন্তু দেখা গেল ব্যক্তি হচ্ছে নবাবের আলসে, সে চূড়ান্ত অলস ব্যক্তি, যে কাজকর্ম কিচ্ছু করতে পছন্দ করে না এবং কাজের ভয়ে সে শুধু বাহানা দেখায়, অজুহাত দেখায়, বাহানা দেখায়, যার জন্য সে একদমই কাজ করতে পছন্দ করে না। এই রকমের একজন ব্যক্তি, সে কিনা ৩-৪ বার আত্মহত্যা করতে চেষ্টা করেছে, একবারও সে সফল হয়নি। এখন সে তার সমস্যার জন্য আপনার কাছে চিকিৎসা নিতে এসছে। সে এসে বলছে যে এই যন্ত্রণা কষ্ট আমি একদমই সহ্য করতে পারছি না, আমি আত্মহত্যা করতে চাই, আত্মহত্যা করতে আমার ইচ্ছা করছে, আমি ২-৩ বার অলরেডি চেষ্টাও করেছি। তাহলে তার মেডিসিন কি হবে? তাকে অবশ্যই অরামমেট দিতে হবে, তাই তো? কি বলছেন আপনারা? তাকে অবশ্যই অরামমেট দিতে হবে। খুব সূক্ষ্মভাবে বুঝবেন। আমার আলোচনা তাদের ভালো লাগবে যারা সূক্ষ্মভাবে রোগীর চিকিৎসা করতে চেষ্টা করেন, তাদের ভালো লাগবে। আর যারা রোগের চিকিৎসা করেন, তাদের মাথায় এসব ঢুকবে না, তাদের এগুলো ভালো লাগবে না। ডাক্তার সরোয়ার জাহান বলছেন না, তাকে অরামমেট দেওয়া যাবে না। কেন? সে তো আত্মহত্যা করতে চাইছে, যন্ত্রণা সহ্য করতে পারছে না, রাত্রিবেলাতে বৃদ্ধি এবং যন্ত্রণা সহ্য করতে না পারার জন্য সে আত্মহত্যা করতে চেষ্টা করছে। পরিবারের লোকজন তাকে সবসময় চোখে চোখে রাখছে যেন সে আত্মহত্যা করতে না পারে, কিন্তু মানুষ হিসাবে সে একেবারে অলস। সে কাজকে ভীষণ ভয় পায়, কাজের ভয়ে সে নানান রকমের বাহানা, অজুহাত, অসুস্থতার বাহানা, নানান কিছু করে, অথচ আত্মহত্যা করার তার প্রবল ইচ্ছা। তাহলে তাকে কোন মেডিসিন দিতে হবে আপনাদের মনে হয়? খুব ভালো করে বুঝতে হবে ব্যক্তিকে, তাড়াহুড়ো করলে হবে না, খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে।
যে ব্যক্তির আসল উদ্দেশ্য কি। প্রতিটা মানুষের আসল উদ্দেশ্য থাকে, সেই আসল উদ্দেশ্য যখন পূরণ না হয় তখন ব্যক্তির আকাঙ্ক্ষা, ওই যে ইচ্ছা, আমরা যেটাকে বলছি যে তার ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা না লাগা, আকাঙ্ক্ষা অনাকাঙ্ক্ষা, বিতৃষ্ণা, এইগুলোর উপর তো সব থেকে বেশি জোর দিতে বলেছে, সব থেকে বেশি জোর দিতে বলেছেন এইগুলোর প্রতি। তো আমি তো সেইগুলোর প্রতিই জোর দিচ্ছি। তার ইচ্ছা যখন পূরণ না হয়েছে, সে মেনে নিতে পারছে না, ফলে প্যাথোলজি তৈরি হয়েছে এবং সে অসুস্থ হয়ে পড়ছে। এটা মেন্টালি অসুস্থ হয়ে পড়েছে। একটি সুস্থ মানুষ কখনোই আত্মহত্যা করতে চাইবে না। এরা মেঘ এরা মেঘ দেওয়া যাবে না, কারণ সে অলস। অরামমেট দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তার ফজলুর রহমান, আসলে এনার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড, ওনাদের ভাষা হলো হিন্দি এবং ওনারা বাংলা ভাষা বলতে পারেন কিন্তু বাংলা লিখতে পারেন না, যার জন্য এগুলো একটু ভুল হচ্ছে। আপনারা এগুলোকে খারাপ ভাবে নেবেন না। যে একজন চিকিৎসক বাংলা ভাষায় অরামেট লিখতে গিয়ে তিনি এরকম বানান ভুল করেছেন, এটা হয় কি করে, এটা আপনাদের মধ্যে আসতে পারে, যার জন্য আমি এটাকে আপনাদেরকে বলে দিলাম। ওনারা বাংলা লিখতে পারেন না, ওনারা বাংলা বলতে পারেন কিন্তু বাংলা লিখতে জানেন না। ওনারা হিন্দি লিখতে জানেন, হিন্দি হিন্দি হচ্ছে ওনাদের ভাষা। তো যার জন্য একটু বানানে ভুল হয়েছে, আপনারা কিছু মনে করবেন না। এটা অরামমেট, উনি লিখেছেন অরামমেট দেওয়া যাবে না কারণ সে অলস। অরামমেট দেওয়া যাবে না, আর্সেনিক দিতে হবে। আর্সেনিক কি আত্মহত্যা করতে চায়? আর্সেনিক তো প্রাণের ভয়ে, মৃত্যু ভয়ে ব্যাকুল হয়ে পড়ে, আর এ মৃত্যুকে গ্রহণ করতে চাচ্ছে। বিষয়টা ভালো করে বুঝুন, সূক্ষ্মভাবে বুঝুন। একদিকে হলো অলস। আচ্ছা, আপনারা নিজের পরিবারের একজনকে ভাবুন। ধরুন আপনার বাড়িতে একটি পুত্রবধূ এসছে, তাহলে আপনাদের সেন্সের মধ্যে ভালো ঢুকে যাবে। আপনার বাসায় একটি পুত্রবধূ এসছে, সেই পুত্রবধূ সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। সে প্রচুর অলস, কাজকর্ম কিছু করতে পছন্দ করে না। কাজের কথা বলে সে বাহানা দেখায়, এই মাথায় যন্ত্রণা করছে, এই ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, এই পেটে অসুবিধা হচ্ছে, এই নানান কিছু বাহানা দেখিয়ে সে কাজকে এড়িয়ে চলতে চেষ্টা করে। যদি বা একটা কাজ করে, তো সেই কাজ এমন সম্ভব গতিতে করবে যে মনে হবে যেন ও একটা চিররোগী। তো এই রকমের একটি অবস্থা দেখে আপনাদের নিশ্চয় ভালো লাগবে না। তখন তাকে আপনারা কিছু জ্ঞান দেবেন, কিছু পরামর্শ দেবেন, কিছু উপদেশ দেবেন, যেগুলো তার একদম ভালো লাগবে না। আর এই রকম কন্টিনিউ তার পিছনে যদি আপনারা পড়ে থাকেন, তাহলে সে কি হবে, এক সময়ে আত্মহত্যা করতে চেষ্টা করবে, কিন্তু একবারও সে সফলকামী হচ্ছে না। তাহলে আপনি ওই পুত্রবধূর এই আচরণকে আপনাদের ধারণা মতে কি মনে হবে? ওই পুত্রবধূর এই আচরণকে আপনাদের ধারণা মতে কি মনে হবে? সে কি করতে চাইছে? বিষয়টা কি? এই সূক্ষ্ম জায়গাটিকে বুঝতে হবে। তার ভিতরে একটা ইচ্ছা আছে, একটি আকাঙ্ক্ষা আছে। সেই আকাঙ্ক্ষাটা কি? সেই আকাঙ্ক্ষার অনুসারে এই কাজটি করতে চাইছে, আকাঙ্ক্ষাকে ফুলফিল করতে চাচ্ছে, সেটা কি? প্রতিটা ব্যক্তির শুধু কথার উপরে রুব্রিক বা লক্ষণ বানালে হবে না। আসলে তার ইচ্ছা কি, তার পরম ইচ্ছা কি, সেই জায়গাটা আপনাকে উপলব্ধি করতে হবে, জায়গাটাকে বুঝতে হবে। তাহলে এখানে আপনার পুত্রবধূ একজন চূড়ান্ত অলস মানুষ, তাকে আপনারা উপদেশ পরামর্শ ইত্যাদি দেওয়ার ফলে সে অতিষ্ঠ হয়ে শেষমেশে এখন আত্মহত্যা করতে চেষ্টা করছে। তাও আবার ৩ বার ইতিমধ্যে চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই ধরা পড়েছে। তাহলে বিষয়টা কি? কি বিষয় মাথায় ঢুকছে না?
মাথায় ঢুকছে না। কারোর মাথায় ঢুকছে না। আচ্ছা। হুম। মস্কাস, ডাক্তার ফজলুর রহমান। মস্কাস। মস্কাস কি অলস মানুষ? মস্কাস অলস মানুষ? আর মস্কাস সে হচ্ছে তেজি, সে কি ঝগড়া না করে থাকবে? বলুন। আপনি কাছাকাছি গেছেন, গ্রুপ অফ ড্রাগে গেছেন, কিন্তু রাইট ড্রাগে পৌঁছতে পারেননি, গ্রুপ অফ ড্রাগে পৌঁছেছেন। বিষয়টা কি? মস্কাস হচ্ছে চূড়ান্ত ঝগড়াটে। সে এমন ঝগড়া করবে এই ঠোঁট পর্যন্ত নীল বর্ণ হয়ে যায়, চোখগুলো বড় বড় করে ফেলবে, আর তার সামনে যে আসবে তার সঙ্গে ঝগড়া করবে। আপনি তার পিছনে লেগে থাকবেন আর সে আপনাকে ছেড়ে দেবে। আপনার বাসা ছেড়ে দিয়ে আপনাকে পালাতে হবে। মস্কাস আপনার বাসায় থাকবে, মস্কাস পুত্রবধূ, সে আপনার বাসায় থাকবে, আপনাকে ঘর ছেড়ে পালাতে হবে। মস্কাস এমনই একজন ব্যক্তি। ইয়েস। ডাক্তার মোহাম্মদ তানভীর। ইয়েস, ডাক্তার মোহাম্মদ তানভীর, তার মেডিসিন হচ্ছে ট্যারেন্টুলা। বিষয়টা হচ্ছে আপনি নিজে যদি ভাবুন, আপনি যদি মনে করেন যে আপনি আত্মহত্যা করবেন, আপনাকে কেউ দেখতে পাবে? একবার ভাবুন। আপনি যদি মনে করেন ও মনে প্রাণে যদি আপনি ভাবেন যে আপনি আত্মহত্যা করবেন, তাহলে আপনাকে কেউ দেখতে পাবে কি? আপনি এমন ভাবে সুসাইড করে ফেলবেন, কাক পক্ষী কেউ টের পাবে না। অথচ ওই ব্যক্তি তিনবার আত্মহত্যা করতে চেষ্টা করলো। আমার কাছে এরকম রুগী অনেক আসে। আজকাল তো ভরি ভরি, আজকাল এরকম রুগী অনেক। সব দুষ্টু মানুষ, চরিত্র হয়ে গেছে জিলাপির প্যাচ। কানিং, ক্লেভার, কানিং। আর হচ্ছে কি থ্রেটেনিং। থ্রেটেনিং, আপনাকে থ্রেট দিচ্ছে শ্বশুর মশাই। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন, দেখছেন তো আপনার পুত্রবধূ ঝুলে যাবে। আপনার পুত্রবধূ যদি ঝুলে যায় তাহলে কি হবে? আপনিও বাসায় থাকতে পারবেন না, আপনাকেও জেলের ভাত খেতে হবে। কিন্তু আসলে সে মরবে না, সে সরাসরি মুখ না বাজিয়ে আপনাকে পরোক্ষভাবে থ্রেট দিচ্ছে, থ্রেটেনিং। কিভাবে? কানিংলি। এবং অলস। এই যে ইচ্ছা, ইচ্ছাটাকে বুঝতে হবে তার উদ্দেশ্যটা কি, কেন সেটা করছে, আপনাকে কেন 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 এই লাগিয়ে বোঝার চেষ্টা করতে হবে। সে বললো আত্মহত্যা করতে ইচ্ছা করছে আর সুইসাইডাল ডিজায়ার নিয়ে নেবেন, নো, একদমই না। সে আত্মহত্যা করতে চেষ্টাও করেছে তিনবার, তারপরও দেখেন সুইসাইডাল ডিজায়ার রুব্রিক হলো না। সেখানে রুব্রিক কি হলো? থ্রেটেনিং। আর হলো কানিং। হলো? মুখে রুব্রিক হবে না, উদ্দেশ্যকে বুঝতে হবে। এই জন্য বলছি যে মানে আর মানে আত্মহত্যা করতে চাইছে বলেই হবে না। প্রচুর ব্যক্তিকে আপনি দেখবেন আত্মহত্যা করতে ইচ্ছা করছে এই কথা বললেই তারা অরাম দিয়ে দেবে। একদমই না, এগুলো ভুল। যেটা বোঝানোর জন্য আপনাদেরকে আজকে বলা হচ্ছে। তো লাইভটা একটু শেয়ার করুন, লাইভটি শেয়ার করুন, শেয়ার না করলে তো ভালো লাগবে না। চলেন পরের ওষুধ হচ্ছে, তাহলে অরামমেট কি হলো? হ্যাঁ, অরামমেট সম্বন্ধে বলা হয়ে গেছে। ফিজিক্যাল সিমটম গুলো আপনারা একটু দেখে নেবেন। অরামমেটের সকল যন্ত্রণা অতি প্রবল আকারে আসে, সকল যন্ত্রণা প্রবল আকারে। তাহলে আপনাকে একটু খোঁজ নিতে হবে যে ব্যক্তি হিসাবে সে কেমন, অলস না পরিশ্রমী, এই বিষয়গুলো সম্বন্ধে আপনাকে একটু খোঁজ খবর নিতে হবে। থ্যাংকস এ লট, কিপ ইট আপ, গো এহেড।
চলেন পরের ওষুধ। পরের ওষুধ হচ্ছে মার্সল। পরের ওষুধ হচ্ছে মার্সল। তার আগে একটা কথা বলি, অরামমেট হচ্ছে অত্যন্ত শৃঙ্খল পরায়ণ মানুষ, এটাও মনে রাখবেন। অরামমেট হলো অত্যন্ত শৃঙ্খল পরায়ণ মানুষ। তার কাজকর্মের ধরনগুলো হচ্ছে অত্যন্ত সুচারু, অত্যন্ত সুন্দর, গোছালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিখুঁত। এগুলো হচ্ছে এক একটি স্বভাবের বৈশিষ্ট্য। এক একটি স্বভাবের বৈশিষ্ট্য। সে তার কষ্ট সম্বন্ধে অত্যন্ত সুন্দরভাবে তথ্য প্রদান করতে থাকবে, অত্যন্ত সুন্দরভাবে। এবং গাফিলতি অবহেলা তাকে বলে তার অভিধানে নেই, এটা মাথায় রাখবেন। এবার মার্শাল। মার্শাল হচ্ছে টোটালি বিশৃঙ্খল পার্সন, টোটালি উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল ব্যক্তি, যার মধ্যে কোনো নিয়ম নীতি শৃঙ্খলা সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এই সমস্ত কোনো কিছু নেই। সে এসবের কোনো কিছু ধার ধারে না। সে প্রচলিত নিয়ম নীতি কোনো কিছুর ধার ধারে না। নিজের নিয়ম নীতির অনুসারে চলে। সে অত্যন্ত জেদি, অত্যন্ত গোঁয়ার, অত্যন্ত একরোখা, অত্যন্ত বেপরোয়া। সে কাউকে ভয় পায় না। ডেঞ্জার, হি হ্যাজ নো সেন্স অফ ডেঞ্জার। ডেঞ্জারের কোনো ভয় নেই, বিপদের কোনো ভয় নেই। এখানে বিপদ, এই অনুভূতিটা আমরা কিভাবে নেব? বিপদের এই অনুভূতিকে আমরা নেব সাধারণত, বাংলাদেশ থেকে একটি রুগী আমাকে কল দিচ্ছে। বিপদের এই অনুভূতিকে আমরা নেব সাধারণত এমন কিছু বৈশিষ্ট্য, এমন কিছু সমস্যা রয়েছে যে সমস্যার জায়গাতে বিপদের গন্ধ পাওয়া যাচ্ছে, বিপদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বিপদের কথা সবাই বলছে, চিকিৎসকও বিপদের কথা বলেছে, এত কিছু, এবং তার অভিজ্ঞতাতেও বিপদের অনুভূতি হচ্ছে, তারপরেও সে সেই বিপদকে উপেক্ষা করছে, গ্রাহ্য করছে না। তখন হবে he has no sensor of he has no sense of danger. যদি তার ভিতরে ডেঞ্জারের কোনো অনুভূতি না থাকে তাহলে ডেঞ্জার হবে না। তবে হবে, সে জানে, ভালোভাবেই জানে যে তার পেটে আলসার হয়েছে। এখন যদি সে রাত জাগে, মদ্যপান করে, নেশা করে, তাহলে তার আলসার ভালো না হয়ে আরো মারাত্মক হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে, এ সম্বন্ধে তার মধ্যে পুরো ধারণা রয়েছে। কিন্তু তারপরেও সে কি বলবে? কি আছে জীবনে, যে কদিন আছি খেয়েই বাঁচবো, মরতে যদি হয় তো খেয়েই মরবো, এতটাই ফ্রিভোলাস। এবং ডেঞ্জার সম্বন্ধে কোনো প্রভাব তার মনের মধ্যে পড়ে না। সেই সঙ্গে কি হচ্ছে? সে হলো একজন ধ্বংসাত্মক ব্যক্তি। চট করে রেগে যায়, অল্পতে রেগে যায়, ভয়ঙ্কর রেগে যায়। রেগে গেলে দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে যদি সে মনে করে আমি এর সাথে লড়াই করব, মারামারি করব, তাহলে সে লেগে যাবে এবং খুব খারাপ ভাবে মারামারি করবে। আর যদি মনে করে যে না, এসব ঝামেলায় সে জড়াতে চায় না, তাহলে সে ওই স্থান ত্যাগ করবে, ওইখানে সে আর দাঁড়াবে না। কারণ সে জানে যে এখানে দাঁড়ালে মারামারি গন্ডগোল লেগে যাবে, তার যা আবেগ তাতে লেগে যাবে, যার জন্য সে সেখান থেকে চলে যায় এবং ভিতরে তার যে রাগ ক্ষোভ সেটাকে সাপ্রেস করে রাখে, চেপে রাখে। অন্যান্য মেডিসিনের মতো মার্শালের এই রাগ ক্ষোভকে সাপ্রেসড, এলিমেন্টস ফ্রম অ্যাঙ্গার সাপ্রেসড এর উপর অনেক বেশি ব্যবহার হয় মার্শাল, প্রচুর ব্যবহার হয়। এবং দেখবেন কি মিরাকল রেজাল্ট হবে। তাহলে অরামমেটের থেকে মার্শাল টোটালি আলাদা, টোটালি আলাদা। সেই সাথে তার আপনার শারীরিক লক্ষণগুলো রয়েছে।
সার্বদেহিক দুর্বলতা, আপনার সারা শরীরে প্রচুর ঘাম, ঘামে দুর্গন্ধ, মুখে প্রচুর লালা পড়ে, মুখে প্রচুর দুর্গন্ধ, জিহ্বা মোটা হয়ে যায়, থলথলে হয়ে যায়, জিহ্বার কিনারাতে আপনার দাঁতের ছাপ থাকে, ক্ষত প্রবণতা, প্রচুর পিপাসা, বেশি ঠান্ডা বেশি গরমে বৃদ্ধি, এই সবগুলো মিলতে হবে। তবে ফিজিক্যাল সিমটম গুলো রোগের প্রারম্ভিক অবস্থাতে আপনি পাবেন না। ফিজিক্যাল যে সিমটম সেইগুলো সাধারণত রোগের প্রারম্ভিক অবস্থায় পাওয়া যায় না, এগুলো রোগের চূড়ান্ত অবস্থায় পাওয়া যায়, অনেক খারাপ পরিস্থিতিতে পাওয়া যায়। তো রোগী যদি সেই অবস্থার অনেক আগে আপনার চেম্বারে আসে, তাহলে আপনি মার্কসলকে কিভাবে আইডেন্টিফাই করবেন? মার্কসল প্রচন্ড দুঃসাহসী, প্রচন্ড বেপরোয়া, প্রচন্ড নিয়ম নীতি ভঙ্গকারী, কোনো নিয়ম নীতি জানে না সে। আপনি চেম্বারে বসে রয়েছেন, আপনার ভিতরে একটি রুগী আছে, মার্কসল এসছে, সে কি করলো, হঠাৎ করে আপনার চেম্বারের মধ্যে ঢুকে পড়লো। তার মধ্যে বিবেক বোধ বলতে কিছু নেই, যে ভিতরে একটি রুগী রয়েছে এবং তাছাড়াও আরো তার আগে আরো অনেক রুগী অপেক্ষা করছে, আর সে মাত্র এখন এলো। তো তাদের মানে সবার পরে তার যখন নাম্বার আসবে, তখন তাকে চিকিৎসকের কক্ষে ঢোকা উচিত। এসব সে নিয়ম কানুন মানে না, সে ভিতরে ঢুকে যাবে, ঢুকে ডাক্তারের সঙ্গে কথা বলতে শুরু করবে, ডাক্তারবাবু আমাকে ওষুধ দেন, আমার এই সমস্যা ওই সমস্যা সেই সমস্যা, আমাকে একটু ওষুধ দেন, ওই রুগীতে থাক, আপনি একটু আমাকে তাড়াতাড়ি ওষুধ দিয়ে দেন। আপনি যদি তাকে বলেন যে আপনি একটু বসুন, সে বসবে না, না ডাক্তারবাবু আমার অত সময় নেই, আমার অনেক কাজ আছে, আপনি আমাকে একটু দিয়ে দেন, উনি একটু বসুক, আপনি আমাকে ছেড়ে দেন। এই রকম পর্যায়টা করে ক্যামোমিলা। ক্যামোমিলা আপনার ঝগড়া করবে, ক্যামোমিলা আপনার সঙ্গে ঝগড়া করবে, কিন্তু মার্কসল ওইখানে ঝগড়া করছে না, সে তার আহ উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য আপনাকে প্রেসার দিতে থাকবে, ঝগড়া না করে। উনি একটু বসে থাকুন, আপনি আমাকে দিয়ে দেন, কোনো নিয়ম নীতির ধার ধারে না, কোনো নিয়ম নীতির ধার ধারে না সে। আর আপনাকে সে ভয় ডর কিছু পায় না, কাউকে সে ভয় পায় না, তাকে বললেও সে ফিরবে না, তাকে ওষুধ দেবেন তবে সে ফিরবে, এতটাই বেপরোয়া, আপনাকে পরোয়াই করবে না। তাহলে দাঁতের ছাপ থাকলেই মার্কসল হবে? জিহ্বা মোটা থলথলে দাঁতের ছাপ লালা পড়ছে মানেই কি মার্কসল হবে? বলুন, আপনারা কি কত বড় প্রিজুডিসড আপনারা কেউ আছেন নাকি এর মধ্যে? কেউ প্রিজুডিসড আছেন যে জিহ্বা মোটা থলথলে লালা পড়ে এবং জিহ্বাতে ইন্ডেন্ট আছে, মানে জিহ্বাতে দাঁতের ছাপ রয়েছে, এইটুকু দেখেই মার্কসল, এটাকে আপনারা কে কে সমর্থন করছেন? কারা কারা সমর্থন করছেন এটাকে? এগুলো হলো প্রিজুডিসড, অথচ প্রিজুডিসড হতে নিষেধ করা হয়েছে। এটা যখন দেখবেন, এগুলো হচ্ছে একটি ফিজিক্যাল সিমটম। তো এই ফিজিক্যাল সিমটম গুলোর মধ্যে একটা নির্দেশনা পাওয়া যায়। তাহলে সেই নির্দেশনা অনুসারে এখন আপনাকে মার্কসল সম্বন্ধে খোঁজ খবর নিতে হবে, ওই ব্যক্তিত্বের ভিতরে রয়েছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই মার্কসল, আর যদি তার ব্যক্তিত্ব না থাকে তাহলে মার্কসল হবে না, তাহলে কোনোভাবেই মার্কসল হবে না। এটা মাথায় রাখতে হবে, যতই তার জীব মোটা হোক, থলথলে হোক, জিহ্বাতে দাঁতের ছাপ থাক, যাই থাক না কেন, হবে না। তাহলে মার্কসল বোঝা গেল তো টোটালি বিশৃঙ্খল একজন মানুষ, সারা লাইফটা এই করবে, সারা লাইফ স্কুলে যাবে, কোনো নিয়ম নীতির ধার ধারণা, আজ এই বেঞ্চি বসবে, কাল ও বেঞ্চি বসবে, পরশু আর একটা বেঞ্চি বসবে, ছুটে ছুটে বেড়াবে। সে প্রচুর চঞ্চল, প্রচুর অস্থির, এক বিন্দু স্থির থাকতে পছন্দ করে না,
টিউবারকুলি নামের মতো প্রচুর অস্থির, প্রচুর চঞ্চল, সেই সঙ্গে প্রচুর দুঃসাহসী। আর দৈহিক লক্ষণগুলো তো বলা হলো। পরের মেডিসিন হচ্ছে ফাইটোলক্কা। ফাইটোলক্কা ব্যক্তি হচ্ছে সম্পূর্ণ নির্লজ্জ একজন ব্যক্তি। ফাইটোলক্কা হলো সম্পূর্ণ নির্লজ্জ একজন ব্যক্তি। তো নির্লজ্জ কাকে বলবো? এখানে হচ্ছে সেমলেস, আর একটা হচ্ছে আপনার ওটাকে বলা হচ্ছে, ভুলে যাচ্ছি, সেমলেস আর কে, দুটো লক্ষণ পাশাপাশি, দুটি চরিত্র পাশাপাশি, সেমলেস আর ভুলে যাচ্ছি, স্পষ্ট মনে আসছে না। আপনাদের যদি কারোর মনে আসে একটু বলে দেবেন। আপনাদের সঙ্গে প্রচুর আলোচনা করেছি, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আমি বলছি, যেখানে অন্যকে উত্তেজিত করার জন্য, সামনের ব্যক্তিকে উত্তেজিত করার জন্য, যৌন উত্তেজিত করার জন্য কিছু কথাবার্তা বলা, অঙ্গভঙ্গি করা, অথবা অর্ধলঙ্গ পোশাক আশাক পরিধান করা, উত্তেজনাকর পোশাক আশাক পরিধান করা, এইটাকে কি বলে সেইটাই আমি ভুলে যাচ্ছি। দাঁড়ান, রুব্রিকে যাই, তাহলে চলে আসবে। আপনাদের সঙ্গে অনেক আলোচনা করেছি, দেখি কার মনে আছে। সেমলেস, কারোর মনে নেই? আপনাদের সঙ্গে এত আলোচনা করি, এত এত এত, কারোর মনে নেই? পেয়ে গেছি আমি, কিন্তু আপনাদের কারোর মনে নেই, আশ্চর্য। প্র্যাকটিক্যাল না করলে মনে রাখাটা খুবই কষ্টকর। লুডনেস, যেটা বললাম সেটা হচ্ছে লুডনেস, LEWDNESS, লুডনেস। লুডনেস হচ্ছে আপনার আজকালকার মেয়েরা দেখেন না, মেয়েরা তার বডিকে উলঙ্গ করে দেয়, ঢেকে রাখতে তাদের কিছু সমস্যা, একটু পোশাক আশাক দিয়ে শালীনতাকে ঢেকে রাখতে তাদের কি প্রবলেম? কোনো প্রবলেম নাই। এরা মডার্নিটির মাধ্যমে, মানে মডার্ন আধুনিকতার নামে অশ্লীলতা করছে ইচ্ছাকৃতভাবে। এটাকে বলা হয় লুডনেস, ইচ্ছাকৃতভাবে। তাদের ইন্টেন্সিটিকে আপনাকে বুঝতে হবে। দেখলেই লুডনেস নিতে হবে তা না, তাদের ইন্টেন্সিটিকে বুঝতে হবে, যেটা লুডনেস না সেমলেস। সেমলেস হচ্ছে অনিচ্ছাকৃতভাবে দেহের অঙ্গ প্রত্যঙ্গ উলঙ্গ রাখা, অশ্লীল কথাবার্তা বলা, অনিচ্ছাকৃতভাবে। অনিচ্ছাকৃতভাবে বলতে কোনো উদ্দেশ্যকে টার্গেট করে এগুলো করে না, সেটা হচ্ছে সেমলেস। অর্থাৎ তার ওদিকে কোনো ধ্যান থাকে না, তার শরীরের অংশ যে বার হয়ে গেছে, সবাই দেখছে, এটার দিকে তার কোনো ধ্যান থাকে না, তার মধ্যে কোনো উদ্দেশ্য থাকে না। এটা তার একটা স্বভাব, এটাকে সে কিছুই মনে করে না। না নিজেকে ঢেকে রাখার তাগিদ মনে করে, না অন্যজনকে তার শরীর দেখিয়ে উত্তেজিত করার ভাবনা চিন্তা তার মাথায় আসে, এসব কিছু আসে না। অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে কোন উত্তেজক কথা, অশ্লীল কথা বলা, দেহাংশ এক্সপোজ করে দেওয়া, সেটা তাকে বলা হয় সেমলেস।
আর যেখানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বডিকে এক্সপোজ করছি, তার চাহনি, অঙ্গভঙ্গি, কথা ইত্যাদি অন্যজনকে উত্তেজিত করার উদ্দেশ্যে প্রয়োগ করা হচ্ছে, তাহলে তখন হচ্ছে লুডনেস। তো ম্যাক্সিমাম মানুষ যাদেরকে আমরা পাই তারা হচ্ছে লুডনেস। বাহিরে ভদ্র, পোশাকে শুভ্র, রাতের আধারে চলে, ধর্মের নামে অধর্মচারী, রাতে মুখে রাম নাম বলে, মুখে রাম নাম বলে। হুম। তো বিষয়টা হচ্ছে কেউ, যাক আমরা উম, কাউকে টার্গেট করে এগুলো বলছি না, বোঝানোর জন্য বলছি। তো উম, আপনার ফাইটোলক্কা হচ্ছে সেমলেস, চূড়ান্ত সেমলেস, চূড়ান্ত সেমলেস। এটা হচ্ছে তার স্বভাব। তার ব্যক্তিত্বের প্রকাশের প্রতি উদাসীনতা, ওদিকে কোনো তার খেয়ালই থাকে না, কে কোন দিকে গেল বেরিয়ে, কোনো খেয়াল থাকে না, ওগুলো কিছু তার মনে হয় না। অর্থাৎ দৈহিক ভাবে উলঙ্গ হয়ে যায়, খোলামেলা হয়ে যায়, কিন্তু সেদিকে তার কোনো মনোযোগ থাকে না। যন্ত্রণার প্রতি অত্যন্ত সংবেদনশীলতা, প্রচুর যন্ত্রণা করে, প্রচুর। সে যন্ত্রণার কারণে জীবনে বিতৃষ্ণা, তাহলে একবার চিন্তা করে দেখুন যে কতটা যন্ত্রণা তার হয়। এ জীবন আর ভালো লাগে না, আর ভালো লাগে না এই জীবন। এত তীব্র যন্ত্রণা, এত ভয়ঙ্কর যন্ত্রণা, এবং যন্ত্রণার কারণে সে প্রচন্ড বিষণ্ণ, মানে অবসন্ন, বিষণ্ণ। অবসন্ন হচ্ছে দৈহিক ভাবে দুর্বলতা, বিষণ্ণ মানসিক ভাবে নিরানন্দ। তাহলে বিষণ্ণ এবং অবসন্ন, দুর্বল, ক্লান্ত হয়ে পড়ে। কি করে? যন্ত্রণা ভোগ করে করে। সারা রাত যন্ত্রণা করেছে, রাতে বৃদ্ধি বলেছি, সারা রাত প্রচুর যন্ত্রণা, প্রচুর যন্ত্রণা। এই যন্ত্রণার সঙ্গে থাকে অস্থিরতা, চঞ্চল, অস্থির। যদিও অস্থিরতার মাধ্যমে তার যন্ত্রণা কষ্ট বৃদ্ধি পায়, তথাপি তার অস্থিরতা থাকে। আর যেহেতু রাত্রিবেলাতে তার যন্ত্রণা বৃদ্ধি পায়, ফলে রাতের বেলাতেই তার অস্থিরতা থাকে, আর অস্থিরতার সঙ্গেই যন্ত্রণা থাকে। যন্ত্রণা হচ্ছে অনেক তীব্র, আর এই যন্ত্রণা ভোগ করতে করতে, ভোগ করতে করতে ভোরের দিকে গিয়ে রুগী ক্লান্ত হয়ে পড়ে, তখন সে ঘুমায়, প্রচুর ঘুমায়। আপনি যদি পেশেন্টের বাসায় গিয়ে পেশেন্টকে দেখতে যান, মানে আপনাকে যদি পেশেন্টকে দেখার জন্য ডাকা হয়, তাহলে আপনি সকালে গেলে দেখতে পাবেন যে পেশেন্ট অঘরে ঘুমাচ্ছে। তো আপনি জিজ্ঞাসা করলেন যে এখন ঘুমাচ্ছে কেন? তখন পরিবারের লোকজন কি বলবে? সারা রাত ঘুম হয়নি, প্রচুর কষ্ট পেয়েছে, তো প্রচুর যন্ত্রণা হয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে, এত বেশি যন্ত্রণা হয়েছে, সারা রাত মাগো বাবাগো করে কান্নাকাটি করেছে, আর প্রচুর অস্থির হয়ে পড়েছে, সারা রাত ঘুমাতে পারেনি। তো এই সকালবেলা বা ভোরের দিক থেকে যন্ত্রণা একটু কমেছে, তাই একটু ঘুমাচ্ছে, দুই চোখ এক করেছে, এখন জাগানো যাবে না। এইগুলোর সঙ্গে যদি দেখা যায় যে ব্যক্তি প্রচন্ড নির্লজ্জতা, প্রচন্ড নির্লজ্জ, শরম বলতে তার কিচ্ছু নেই, তাহলে মেডিসিন ফাইটোলক্কা। যন্ত্রণার কারণে জীবনে বিতৃষ্ণা, জীবনের প্রতি উদাসীনতা, তার কিছুই ভালো লাগে না, সে নিশ্চিত যে সে মারা যাবে, মানে এমনই একটা রোগ হয়েছে যে নিশ্চিত সে মারা যাবে। ক্যান্সারে হতে পারে, টিউমারের যন্ত্রণায় হতে পারে, সাইটিকা যন্ত্রণায় হতে পারে, বাতের যন্ত্রণায় হতে পারে, মাথা ব্যথার যন্ত্রণায় হতে পারে, পেট ব্যথার যন্ত্রণায় হতে পারে, মাসিকের যন্ত্রণায় হতে পারে। এরকম যন্ত্রণায় এই ফাইটোলক্কাকে খুব পাওয়া যায়। কিন্তু এইরকম যন্ত্রণার সাথে সে থাকবে প্রচন্ড দুর্বল, প্রচন্ড বিষণ্ণ, প্রচন্ড অবসন্ন, প্রচন্ড ক্লান্ত, দুর্বল, সেই সঙ্গে নির্লজ্জ। তার কাপড় কোথায় পরে আছে তার এখন কোনো খেয়াল নেই, যন্ত্রণায় সে এখন বিভোর ব্যাকুল হয়ে আছে, তার ওদিকে কোনো ধ্যান জ্ঞান নেই। এই সব ব্যাপার আপনাকে দেখতে হবে, আপনাকে লক্ষ্য করতে হবে।
না হলে তো সদৃশ ওষুধ নির্বাচন করা কঠিন ব্যাপার। সেই সাথে সাথে সারা শরীরে গিটে গিটে বাত হবার প্রবণতা, গ্ল্যান্ড বা টনসিল ফোলার দোষ ইত্যাদি এগুলো থাকে। মার্শালের সঙ্গে একে সামঞ্জস্য করা হয়েছে। এও প্রচন্ড জেদি, কিন্তু আপনার অসামাজিক নয়। সে প্রচুর নির্লজ্জ, কিন্তু অসামাজিক নয়। সেই সঙ্গে যন্ত্রণার সাথে অবসন্নতা, যন্ত্রণার তীব্রতা অনেক, সঙ্গে অবসন্নতা, এবং যন্ত্রণার শেষে সে অবসন্নতা আরো বেশি হয় এবং তখন সে ঘুমিয়ে পড়ে। যন্ত্রণা একটু কমলেই ঘুমিয়ে পড়ে। এদের মধ্যে ফাইটোলক্কাকে আপনি পাবেন। চলুন, পরের মেডিসিন হচ্ছে সিপিলিনাম। পরের মেডিসিন হলো সিপিলিনাম। সিপিলিনামও রাত্রিবেলায়, সন্ধ্যাবেলায় শুরু হয় এবং সকালে সূর্য ওঠা পর্যন্ত থাকে, তারপর কমে যায়। তো এই পেশেন্ট প্রচন্ড হতাশ হয়ে পড়ে। যন্ত্রণার কারণে সে হতাশ। সে মনে করে এই রোগ আর সারবে না। সে মনে করে এই রোগ আর সারবে না। সে জীবনে হতাশ হয়ে যায়। প্রচন্ড যন্ত্রণা। এই যন্ত্রণার কারণে সে প্রচন্ড বিষণ্ণ, নিরানন্দ। তার কিছুই ভালো লাগে না। সারা রাত যন্ত্রণা হয়, ভোরের দিক থেকে আস্তে আস্তে কমে সকালের দিকে কমে যায়। সে মেজাজে থাকে বিরক্ত, অত্যন্ত ক্রুদ্ধ, খিটখিটে। এই ব্যথা বেদনার সাথে মেজাজে অত্যন্ত বিরক্ত, খিটখিটে থাকে। তার ভিতরে ভীষণ ভয় পায়। ভয় থাকে যে সে মারা যাবে বা বেকার হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে বা মারা যাবে, এগুলো তার ভীষণ ভাবে ভয় হয়। সে হলো একজন অত্যন্ত মিথ্যাবাদী, অসামাজিক মানুষ। সিপিলিনাম হচ্ছে অত্যন্ত মিথ্যাবাদী, অসামাজিক মানুষ। সে প্রচুর মিথ্যা কথা বলে। সে সমাজে যে কাজগুলো স্বীকৃতি দেয় না, যে আচরণ, যে কাজ, কর্মকাণ্ডগুলো সমাজ স্বীকৃতি দেয় না, সেই সমস্ত কর্মকাণ্ডে সে নিযুক্ত থাকে। এই জন্য তাকে অসামাজিক বলা হয়। তার হাত ধৌত করার একটা প্রবল বাসনা থাকে, তীব্র ইচ্ছা থাকে হাত ধৌত করা। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, হাত ধৌত করার এখানে দুটো মানে রয়েছে। এক হচ্ছে জীবাণু দ্বারা সংক্রামিত হতে পারে। একই সে অনেক বেশি অসুস্থ, অনেক বেশি কষ্ট পাচ্ছে, কোনো ওষুধে তাকে আরোগ্য করতে পারছে না। তার উপরে যদি এই নোংরা পোশাক, নোংরা হাত, নোংরা শরীরে থাকে, তাহলে জীবাণু দ্বারা সংক্রামিত হতে পারে। তাহলে তার রোগ আরো জটিল হয়ে যাবে, যার জন্য সে নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর একটা হচ্ছে হাত ধোয়া, সেটা হলো সে প্রচন্ড রাগী, প্রচন্ড ক্রোধী, প্রচন্ড ক্রোধী। রেগে গেলে সে ধ্বংসাত্মক কার্যকলাপ করে এবং খুব কঠিন ভাবে আঘাত করে, খুব খারাপ ভাবে আঘাত করে, খুব খারাপ ভাবে মারধর করে, জিনিসপত্র ছুঁড়ে ফেলে, ভেঙে ফেলে, গালিগালাজ করে, এই সব কিছু করে। এই সব কিছু করার পরে সে ওই সমস্ত কার্যকলাপ আর কখনো করবে না বলে মনে মনে ফোন করে। এটাও হচ্ছে হাত ধোয়া। বারবার বারবার হাত ধুয়ে সে মানে নিজেকে কলুষ মুক্ত করতে চায়। বারবার হাত ধুয়ে নিজেকে সে কলঙ্ক মুক্ত, কলুষ মুক্ত করতে চায়, দোষ মুক্ত করতে চায়, যে সে ওই দোষ আর কখনো করবে না। কিন্তু যেহেতু সে একজন প্রচন্ড ক্রুদ্ধ মানুষ, টাকি মানুষ, রাগী মানুষ, সেই রকম পরিস্থিতির মুখোমুখি হলে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। পুনরায় একই ধরনের কার্যকলাপের সঙ্গে সে যুক্ত হয়ে যায়। প্রচন্ড রাগী, প্রচন্ড ক্রুদ্ধি, বেপরোয়া, জঙ্গিপনা আচরণ করতে থাকে। সে এই যে প্রচন্ড রেগে গেল, এই প্রচন্ড রেগে যাওয়া অবস্থায় সে কোনো পরামর্শ পছন্দ করে না, কোনো সান্ত্বনা পছন্দ করে না। আপনি সান্ত্বনা দেবেন, পরামর্শ দেবেন, তাকে ভালোবাসতে যাবেন, এসব সে পরোয়া করে না। এগুলো দিলে পরে আরো রেগে যাবে, আরো ভীষণ রেগে যাবে। এগুলো সে একদমই পছন্দ করে না। ভবিষ্যৎ সম্বন্ধে সে কোনো কিছুই ভাবে না, সে কোনো কিছুই জানে না। ভবিষ্যৎ সম্বন্ধে সে কোনো কিছু, তার কোনো পরিকল্পনা থাকে না, কিছুই থাকে না।
আচ্ছা, সে ভীষণ জেদি, অবাধ্য, সামান্য রাগ হলেই চিৎকার করার স্বভাব, রাগলে দেওয়ালে ঘুষি মারে এবং দেওয়ালে মাথা ঠকে, গালিগালাজ করে, জিনিসপত্র ছুঁড়ে ফেলে, ভেঙে চুরে ফেলে, সবকিছু। পড়াশোনায় বা হিসাব নিকাশে সে মনোযোগ দেওয়া তার কঠিন এবং কাজের শেষে বারবার সবকিছু চেক করে। যেহেতু সে ভুলে যায়, মনে থাকে না, এই জন্য কাজের শেষে সে বারবার চেক করে। স্মৃতিশক্তি অনেক দুর্বল, হিসাব নিকাশে অনেক দুর্বল, অনেক বেশি দুর্বল হিসাব নিকাশে। তো এইগুলো হচ্ছে সিপিলি নামের লক্ষণ। এই ছোট ছোট এই জায়গাগুলোতে নজর দিয়ে আপনাদেরকে মেডিসিনকে আলাদা করতে হবে। তাহলে সন্ধ্যায় শুরু হয়ে সকাল পর্যন্ত বৃদ্ধি, তারপরে কমে যায়। এই 4টি মেডিসিনের মধ্যে আপনারা ম্যাক্সিমাম মেডিসিন সঠিকভাবে সিলেকশন করতে সক্ষম হবে। বোঝা গেল কিনা? কমেন্টের মাধ্যমে একটু জানান আপনারা বুঝতে পারলেন কিনা। কমেন্টের মাধ্যমে একটু জানান আপনারা বুঝতে পারলেন কিনা। বোঝা গেল? অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা থাকবে। প্রথম দিকে যারা এই ভিডিওটি পরবর্তীতে দেখবেন, তারা প্রথম থেকে 8-10 মিনিট মতো বাদ দিয়ে তারপরে দেখবেন। এবং আমি যখন অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করব, তখন প্রথম থেকে আপনার 8-10 মিনিট বাদ দিয়ে মূল আলোচনা থেকে অংশটুকু রেখে আমি অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউবে আপলোড করব। তো আপনারা বুঝতে পারলেন কিনা তাই বলুন। প্রতিটা মেডিসিনের হ্রাস বৃদ্ধির ভিত্তিতে, মানে ফিজিক্যাল লক্ষণের এইরকম ফিজিক্যালি নির্দেশক লক্ষণের ভিত্তিতে সদৃশ ঔষধগুলোর মধ্যে আমরা এভাবে সূক্ষ্ম স্তরে পার্থক্য নির্ণয় করে প্রয়োগ করতে চেষ্টা করব। মানে বোঝা গেল কিনা? ভালোই বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। ডাক্তার এ কে কালাম বালাদিয়া বলেছেন, ভালোই বুঝতে পেরেছি, দারুণ আলোচনা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডাক্তার খন্দকার এমডি আহাদ, খুব ভালো লাগলো স্যার, ধন্যবাদ আপনাকে ভালো লাগার জন্য। জি স্যার, ক্লিয়ারলি বোঝা গেল, ব্যাস। ডাক্তার মোহাম্মদ তানভীর, আপনারা আর কেউ বুঝতে পারলেন? সন্ধ্যাবেলায় বেশি, মানে রাত্রে বেশি হলে মার্শাল, সিপিলিনাম, এসব প্রিজুডিসড থাকা যাবে না। নিজেকে প্রিজুডিসড-এর বাইরে বার করে আনতে হবে। আর কেউ বুঝতে পারেননি মনে হয়, নাকি? আপনারা অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন, তো ভালো, তারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। যারা সাবস্ক্রাইব করেননি, তাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। আর একটি কথা বলি, গতকালকে ফেসবুকে যে কেসটি দেওয়া হয়েছিল পক্সের পরবর্তী অসুস্থতা নিয়ে, ফেসবুকে যে কেসটি দেওয়া হয়েছিল, সেই কেসের ব্যাখ্যা বিশ্লেষণ সহ একটি ভিডিও আমি অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আপনারা সেটি দেখে নেবেন। দেখলেই ফেসবুকের আপনার পক্সের পরবর্তী অসুস্থতার রোগীর কি ওষুধ কেন হলো সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা দেওয়া হয়েছে। আপনারা অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। ডাক্তার ফজলুর রহমান, খুব ভালো আলোচনা হয়েছে। তো ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্ত থাক। ডাক্তার এমডি জাহাঙ্গীর, বহরমপুরে আমার অনেক রুগী রয়েছে।
ডাক্তার এমডি জাহাঙ্গীর, বহরমপুরে আমার অনেক রুগী রয়েছে এবং তারা বহরমপুর অথবা মুর্শিদাবাদে আসার জন্য খুবই বলছেন। আহ, দেখা যাক কি করা যায়। অনেক রুগী রয়েছে আমার বহরমপুরে, তারা আমার চেম্বারে আসেন এবং খুব ইমার্জেন্সি দরকার হলে তখন তারা মোবাইলে কথা হয় এবং মেডিসিন বলে দিই। তো আপনার ঠিকানা, আপনি কোথায় বসেন, কোথায় আপনার চেম্বার এবং ফোন নাম্বার যদি দেন, তাহলে যদি আপনার কাছাকাছি হয় ওই রুগীগুলোর, তাহলে ওষুধের জন্য আমি আপনার কাছে তাদেরকে পাঠাতে পারি। আমাকে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। শুভরাত্রি, ভালো থাকবেন।